বুঝলি বাচ্চু, দিন দিন বিচ্ছুর যা লক্ষণ দেখছি তাতে মনে হয় না এবারও পরীক্ষায় ভালো কিছু করতে পারবে। তাছাড়া জীবনে একটা লক্ষ্য ছাড়া পড়াশুনো করার মানে কি? তুই কি কিছু ভেবেছিস বিচ্ছু, বড় হয়ে কি করবি? সব ভেবে ফেলেছি বাটুলদা, আমি বড় হয়ে ডিটেকটিভ হব। শোনো, অনেক চিন্তা করে দেখলাম পড়াশোনা করে আর কি লাভ বলো, তাই এখন থেকে টুকটাক তোমার সঙ্গে একটু প্র্যাকটিস শুরু করে দিই। তোমার একার পক্ষে তো এত রহস্য সমাধান করা সম্ভব না, তাই না বাটুল্লা? ডিটেকটিভ হতে গেলেও পড়াশুনো করতে হয় বিচ্ছু। তোকে কে বলেছে ডিটেকটিভ যারা হয় তারা পড়াশুনো না করেই ডিটেকটিভ হয়ে যায়? একদম ঠিক বলেছো গো বাটুলদা, বিচ্ছুর খালি পড়াশোনা না করার চিন্তা মাথায় ঘোরে। রে শুধু বই পড়ে ডিটেকটিভ হওয়া যায় না রে বাচ্চু, মাঠে নেমে কাজ করতে হয় রে। তাই আমি ঠিক করেছি এখন থেকেই আমি বাটুল্লার সাথে মাঠে নেমে পড়বো। সে তুই আমাকে সাহায্য করতেই পারিস, কিন্তু পরীক্ষায় পাশ করতে না পারলে তোর বাড়ি থেকে বেরোনো বন্ধ। ও ঠিক 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 আছে বাটুল্লা, সত্যি রে ভাই, জীবনটা বড়ই কঠিন। এমন সময় আবার কে এলো? এই যা তো বিচ্ছু, দরজাটা খুলে দেখ তো কে। যাচ্ছি বাটুল্লা। বাটুল বাবু নমস্কার, আমি সুন্দরগড় এস্টেটের ম্যানেজার বিলাস রক্ষিত। নমস্কার, বলুন আমি আপনার জন্য কি করতে পারি? বিলাসবাবু, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি কোনো একটা কারণে খুব চিন্তিত। আপনার সমস্যার কথা আমাকে খুলে বলতে পারেন। নিশ্চয়ই বাটুল বাবু, আপনি যদি কিছু মনে না করেন আপনাকে পুরো ঘটনাটা তাহলে খুলে বলি। অবশ্যই, আমার কোনো সমস্যা নেই, আপনি বলুন। একদম গোড়া থেকেই তাহলে বলি। সুন্দরগড় এস্টেটের জমিদার ছিলেন কিরণ সুন্দর। আমি তার সময় থেকেই এস্টেটের প্রধান ম্যানেজার। তার মৃত্যুর পর তার বড় ছেলে শ্যামসুন্দর জমিদার হন। শ্যামসুন্দর খুবই ভালো মানুষ। তিনি প্রতিদিন তার বাড়িতে গরিবদের খাওয়াতেন। এত ভালো কাজ তিনি করেছিলেন যে কিছুদিনের মধ্যেই তিনি গ্রামবাসীদের খুব প্রিয় হয়ে উঠলেন। কিন্তু এত ভালো একজন মানুষ এভাবে আমাদের ছেড়ে চলে যাবেন ভাবতেও পারিনি। খবরের কাগজে ওনার মৃত্যুর কথাটা পড়েছি মনে হয়, কিন্তু তিনি কিভাবে মারা গেলেন সেই বিষয়টা আমার কাছে ক্লিয়ার নয়। আপনি যদি আমাকে একটু খুলে বলেন। খুন করা হয়েছে তাকে। কি বলছেন আপনি? কিন্তু খবরের কাগজে তো দিয়েছে তার মৃত্যু একটা দুর্ঘটনা। হ্যাঁ বাটুল বাবু, সবাই তাই জানে। শুনুন তাহলে। শ্যামসুন্দরের ছোট ভাই রামসুন্দর সর্বক্ষণ শুধু টাকা আর টাকা। বিদেশি জামা কাপড় পরা, দামি দামি অলংকার কেনা, বন্ধুদের সাথে শিকারে যাওয়া, পিকনিক, এই সব তার লেগেই থাকতো। একদিন জমিদার বাবু তাকে বলেই দিলেন, না, আমি আর তোকে কোনো টাকা দিতে পারবো না। আমার সাথে কাজ কর, তাহলেই টাকা পাবি। এভাবে বসে বসে জমিদারির টাকা ধ্বংস করা আমি আর বরদাস্ত করব না। দাদা, আমাকে যদি আপনি টাকা দিতে না পারেন, এই জমিদারি দুটো ভাগ করে দিতে হবে। সুন্দরগড়ের উত্তর ভাগ হবে আমার, আর দক্ষিণ ভাগ আপনার। না, এ কিছুতেই হতে পারে না। বাবার স্বপ্নে সুন্দরগড়ের এমন ভাগাভাগি আমি বেঁচে থাকতে হতে দেব না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যাও, যা। আচ্ছা, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে কিন্তু আমিও পারি দাদা, এই আমি আপনাকে বলে রাখি। কি বললি তুই? এত বড় কথা? জমিদার বাবু, কি হয়েছে আপনার? আপনি এমন করছেন কেন? কি হয়েছে আপনার? একটু শান্ত হয়ে বসুন। ঘরে চলুন। ডাক্তার বাবুকে খবর দাও। কে কোথায় আছিস? সামান্য একটা হার্ট অ্যাটাক। আমি ওষুধ লিখে দিলাম, এগুলো সময় মতো খাবেন জমিদার বাবু। এত কাজের মধ্যে থাকলে এমনটা তো হবেই। আপনি এক কাজ করুন, কয়েকদিনের জন্য কোথাও একটু ঘুরে আসুন, মনটা ভালো লাগবে। একটু জল হাওয়া পরিবর্তন করলেই শরীর আবার সেরে উঠবে। একদম কোনো চিন্তা করবেন না। গ্রামবাসীদের কথা না ভেবে যে একটা মুহূর্ত থাকতে পারি না ডাক্তার। কিভাবে তাদের ছেড়ে অত দূরে গিয়ে থাকবো বলুন তো?
আগে শরীর জমিদার বাবু, শরীর ভালো হয়ে গেলে আবার ফিরে আসবেন। আপনার ভাই তো আছেই। বিলাস বাবু থাকতে ওর মতো অপদার্থের হাতে আমার গ্রামবাসীদের দায়িত্ব ছেড়ে আমি যাব না। কি নিজের ভাইয়ের ওপর ভরসা নেই? আজ তাহলে আমি উঠি। ওষুধগুলো কিন্তু মনে করে খাবেন, আর পারলে একটু হাওয়া বদল করে আসুন এই সপ্তাহখানেক। যখন এত করে বলছেন, বাইরে কোথাও ঘুরতে গেলে আমার শরীর ভালো হবে, তবে তাই হোক। তারপর জমিদার বাবু চাকর ভোলাকে সাথে নিয়ে চলে গেলেন হিমাদ্রিপুরমে। আমি এদিকে জমিদারির কাজ সামলাতে থাকি। হঠাৎ একদিন রামসুন্দর এসে হাজির। বলে কিনা সে বিদেশে যাবে, তাই তাকে 5 লাখ টাকা দিতে হবে। আমি প্রথমে না করে দিই, কিন্তু সে কি আর মানার ছেলে? আমি কি আর করব, টাকাটা দিয়ে দিলাম। সে বিদেশে চলে গেল। তার ঠিক 2 দিন পরেই খবর পেলাম জমিদার বাবু সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েছিলেন, আর রাস্তায় ঘন কুয়াশা থাকায় তিনি পাহাড়ের খাদে পড়ে যান। তাতে তার মৃত্যু হয়েছে। সেই সময় স্থানীয় যারা বাইরে ছিলেন তারা পাথর গড়িয়ে নিচে খাদে পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছে, আর বাঁচাও বাঁচাও এমন চিৎকার শুনেছে। পুলিশ তল্লাশি শুরু করে, কিন্তু জমিদার বাবুর দেহ সেই খাদে খুঁজে পাওয়া যায়নি, শুধু তার জুতো জোড়া পাওয়া গেছে। স্ট্রেঞ্জ, কাগজে তো শুধু দুর্ঘটনার কথাই পড়েছিলাম, তার দেহ যে খুঁজে পাওয়া যায়নি এমনটা তো কাগজে লেখেইনি। আচ্ছা, আপনি বলুন তারপর কি হলো? তারপর যা হওয়ার তাই হলো। দাদার মৃত্যুর খবর পেয়ে রামসুন্দর সেদিনই বিদেশ থেকে ফিরে এলো, আর আমাকে চাকরি থেকে বরখাস্ত করে নিজে জমিদারি দখল করলো। তাহলে বাঁটুল বাবু, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন আসল খুনি কে? ওই রামসুন্দর খুনি। দাদাকে না মারলে তো আর সম্পত্তির কানাকড়িও পাবে না। তাই ও খুন করেছে। ও একটা খুনি। আপনি শান্ত হন বিলাস বাবু। এভাবে প্রমাণ ছাড়া তো আর কাউকে খুনি বলা যায় না। তাছাড়া তার দেহ খুঁজে পাওয়া গেল না, এই বিষয়টা আমার কেমন গোলমেলে লাগছে। আচ্ছা বিলাস বাবু, ওই যে চাকরটি ভোলা নাম, সে তো ওখানেই ছিল, ও কিছু জানে না এই ব্যাপারে? ও খুব ভালো মানুষ, জমিদার বাবুর কাছের একজন। ও তো রোজই জমিদার বাবুর সাথে মর্নিং ওয়াকে যেত, কিন্তু সেদিন সকালে তার ঘুম ভাঙেনি, আর তাই সেদিন জমিদার বাবু একাই বেরিয়ে গিয়েছিলেন। ভেরি স্ট্রেঞ্জ। যেদিন জমিদার বাবু মারা গেলেন সেদিনই ওর ঘুম ভাঙলো না। মনে হচ্ছে ব্যাপারটা এভাবে ভাবলে হবে না। এখন সেই ভোলা কোথায়? নিশ্চয়ই জমিদার বাড়িতে ফিরে আসেনি। না বাঁটুল বাবু, ও বলে দিয়েছে ও আর কাজ করবে না, তাই দেশের বাড়ি চলে গেছে। সেদিনই? হ্যাঁ বাঁটুল বাবু। ভোলার বাড়িটা কোথায়? আমার ওর সাথে এই বিষয়ে একটু কথা বলে দেখতে হবে। আপনি যা ভাবছেন আমার মনে হয় না তা একবারে ঠিক, কারণ ভোলা খুবই ভালো মানুষ। বুঝলাম, ঠিক আছে, আমাকে একটু ভাবতে দিন, আর ওর বাড়ির ঠিকানাটা একটু লিখে দিয়ে যাবেন, আর এর মধ্যে কিছু ঘটলে আমাকে জানাবেন। হ্যাঁ বাঁটুল বাবু। আচ্ছা, আজ তাহলে উঠি বাঁটুল বাবু, নমস্কার। হরিদেবপুর, কিষানগঞ্জ, বুঝলাম। তোরা কিছু বুঝলি? আমি তো কিছুই বুঝতে পারছি না গো বাঁটুলদা। জমিদার বাবুর সাথে দুর্ঘটনা ঘটেছে, তো তাকে খুন করা হয়েছে, কিচ্ছু বুঝতে পারছি না। বিচ্ছু, তুই কি বুঝলি? তুই তো আমাকে হেল্প করবি, তাই না? বেটালা, সব একদম ফিল্টারের জলের মতো পরিষ্কার। কি হয়েছে বলো তো? ওই জমিদার বাবু পাহাড়ের ধার দিয়ে হাঁটছেন, হেঁটেই যাচ্ছেন, তারপরে ধাপাস সোজা নিচে, গল্প শেষ। আর ওদিকে ওই ভোলা নাক ডেকে ঘুমোচ্ছিল। সব যদি অতই সহজ হতো তাহলে উনি আমার কাছে আসতেন না, তোর কাছে আসতেন, আর তুই এরকম মূর্খের মতন একটা সমাধান করতিস, আর জমিদার বাবুর মৃত্যু রহস্যই থেকে যেত। তবে আমাকে সবার প্রথমে ওই ভোলার সঙ্গেই দেখা করতে হবে। আসুন বাবু, আসুন, বলুন বাবু, আমাকে কি দরকার? সুন্দরগড়ের জমিদার শ্যামসুন্দর বাবু, আমি তার মৃত্যু সম্পর্কে জানতে এখানে এসেছি।
আমি তো কিছুই জানি না বাবু, কিভাবে যে কি হয়ে গেল। সেদিন সকালে ঘুম থেকে উঠে দেখি বাবু বাবু আর নেই। শুনেছি সেদিন সকালে তোমার নাকি ঘুম ভাঙেনি, ব্যাপারটা কি ঠিক? হ্যাঁ বাবু, সেদিন রাতে শুতে শুতে একটু দেরি হয়ে গিয়েছিল, তো তাই সকালে 7টা বেজে গেছিল উঠতে উঠতে। তা জমিদার বাবু কখন হাঁটতে বেরোতেন? ওই ধরুন ভোর 5টার দিকে। ওনার তো সকালে ওঠার অভ্যেস চিরকালের। তাহলে তিনি রোজ বেরোতেন। তা সেদিন কি এমন হলো যে পাহাড়ের খাদে পড়ে গেলেন? বাবু, সেদিন তো খুব কুয়াশা ছিল, সাথে অল্প অল্প বরফও পড়ছিল। আমি যখন ঘুম থেকে উঠি তখনও কিছুই দেখা যাচ্ছিল না। তুমি কখন বাবুর মৃত্যুর খবর পেলে? ঘুম থেকে ওঠার পরেই ঘরে দেখি বাবু নেই। তারপর কিছুক্ষণ পরেই খবর আসে যে তিনি পাহাড় থেকে পড়ে মারা গেছেন। তুমি বাবুকে ঘরে দেখতে না পেয়ে খুঁজতে বের হলে না কেন? বাবু, উনি তো রোজই বেরোতেন, তাই ভাবলাম উনি সেদিনও বেরিয়েছিলেন, তাই আর খুঁজতে যাইনি। ভেবেছিলাম ফিরেই আসবেন, কিন্তু উনি যে আর কোনোদিনও ফিরবেন না তা তো ভাবতে পারিনি বাবু, ভাবতেও পারিনি। আচ্ছা বেশ, আজ তাহলে আমি উঠি, পরে তোমাকে দরকার পড়তে পারে। তুমি কিন্তু কোথাও যেও না, না হলে সমস্ত সন্দেহ তোমার উপর এসে পড়বে। ঠিক আছে বাবু, ঠিক আছে, আমার মনে থাকবে, কিন্তু আমি নির্দোষ বাবু, আমি নির্দোষ। এখনো কিছু বুঝতে পারলে বাটুলদা? তেমন কিছুই উদ্ধার করতে পারলাম না বিচ্ছু। একবার মনে হচ্ছে ভোলা খুনি, একবার মনে হচ্ছে জমিদার বাবুর ভাই রাম সুন্দর। আবার বিলাস বাবুকেও সন্দেহের বাইরে রাখা যায় না। বিলাস বাবু কেন? কারণ তিনি জমিদার বাবুর অনুমতি ছাড়াই রাম সুন্দরকে বিদেশে যাওয়ার এতগুলো টাকা দিয়েছিলেন। তাছাড়া শ্যাম সুন্দরের অবর্তমানে রামসুন্দর তো বিলাসবাবুকে সরিয়ে নিজেই জমিদারি দখল করতে পারতেন, আর তা না করে টাকা নিয়ে বিদেশে চলে গেলেন। আর বিলাসবাবু জমিদার শ্যামসুন্দরের অনুমতি না নিয়ে দিয়ে দিলেন। তাহলে কি জমিদারির প্রতি বিলাসবাবুরও লোভ ছিল? বাটুল্লা, তুমি ওখানে গিয়ে জেনেছো ভোলা বাংলোতেই ছিল, কিন্তু জমিদার বাবুর ভাই যে সত্যি বিদেশে গেছে তার প্রমাণ কি? বাহ বিচ্ছু, সত্যিই তোর বুদ্ধির তারিফ করতে হয়। রামসুন্দর বিদেশে যায়নি সেটাও জেনে এসেছি। আমিও কিচ্ছু বুঝতে পারছি না বাটুলদা, সব কেমন গুলিয়ে যাচ্ছে। হ্যালো, আমি জানি শ্যাম সুন্দর কিভাবে মারা গেছে। কে কে বলছেন আপনি? ওকে খুন করা হয়েছে। খুন, আমি জানি খুনি কে। আপনি যখন জানেন খুনি কে, তাহলে আমাকে বলছেন না কেন? সব জানতে পারবেন আপনি কাল সকালে স্কুল মাঠে এসে দেখা করুন, সব জানতে পারবেন। হ্যালো হ্যালো, অদ্ভুত তো। এ কি বিলাসবাবু? বিলাসবাবু আপনি? তবে ওই ফোনে আমি... গাড়িতে উঠে বসুন বাটুল বাবু, সব বলছি। হঠাৎ করে বেরিয়ে পড়লে যে বাটুলদা, কিছু হয়েছে গো? অনেক কিছুই হয়েছে। মনে হচ্ছে জমিদার বাবুর মৃত্যু রহস্য সলভ করতে পারছি। কি? হ্যাঁ রে। ও বাটুলদা, বলে না কি হয়েছিল জমিদার বাবুর সাথে? খুন না দুর্ঘটনা? একটু ধৈর্য ধর, আজ রাতে আমার সাথে জমিদার বাবুর বাড়ি গেলেই সব জানতে পারবি। এখন আমাকে বিরক্ত করিস না। বাটুল বাবু, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি কিছু করিনি, আমি খুন করিনি।
ওই বিলাস বাবু ও মেরেছে আমার দাদাকে। টাকার লোভে আমার দাদাকে সরিয়ে দিতে চেয়েছিল ওই ম্যানেজার। আমি সত্যি কিছু জানি না, আমাকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। আপনি এমন করছেন কেন? একটু শান্ত হন। শ্যামসুন্দর বাবুর ছোট ভাই তো আপনি। হ্যাঁ বাটুল বাবু, আমি রামসুন্দর। বাটুল বাবু ওরা আমাকে ফাঁসাতে চাইছে। বিলাস বাবু আর ওই ভোলা এরা দুজনে মিলে আমার দাদাকে খুন করে, আর এখন তাদের পাপের দায় ওরা আমার উপর চাপাতে চাইছে। আমার সাথে দাদার ঝগড়া হতে পারে, কিন্তু আমি খুন না বাটুল বাবু, আমি খুন করিনি। আপনি শান্ত হন রামসুন্দর বাবু। আজ রাতেই সব জানতে পেরে যাবেন কে খুনি আর কে নির্দোষ। এখন আপনি আসতে পারেন। আচ্ছা ঠিক আছে বাটুল বাবু। কি বুঝলি? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না বাটুলদা। আর একটু ধৈর্য ধর না, সব জানতে পারবি। সন্ধে হতে দে আগে, আমি একটু খবরের কাগজটা পড়ি। কি বাটুল বাবু, কি বুঝলেন? সব ঠিকঠাক তো? হ্যাঁ বিলাস বাবু, সবই তো ঠিক আছে, কিন্তু এখনো তো দেখছি আমাদের প্রধান অতিথি এসে পৌঁছলেন না। সবাই তো এখানেই আছে বাটুল বাবু, আর কে আসবে এখানে? একটু অপেক্ষা করুন, নিজেই দেখতে পাবেন। বাবু আমি খুন করিনি বাবু, আমি কিচ্ছু করিনি। চুপ করো তুমি, চুপ করে দাঁড়াও। এখনই সবকিছুর সমাধান হয়ে যাবে, ওনারাই এলেন বলে। বাটুল বাবু, এসব একদম ঠিক হচ্ছে না কিন্তু। এ কি ডাক্তার? তাহলে আপনি? এখনই সেটা জানতে পেরে যাবেন। জমিদার বাবু বেরিয়ে আসুন। কি এবার সব বোঝা যাচ্ছে ডাক্তার বাবু? আপনি কোথা থেকে, মানে কি করে? বউ তো নাকি? দাদা, শ্যামসুন্দর বাবু বেঁচে আছেন? না ডাক্তার বাবু, ভূত নয়, একটি মানুষ যাকে আপনারা চক্রান্ত করে মেরে ফেলতে চেয়েছেন। কি রামসুন্দর বাবু, এবার সত্যিটা জমিদার বাবুর মুখ থেকেই শুনেনি। ডাক্তার বাবু এখন চুপ যে, সত্যিটা বলুন। ওরা আর বিশেষ কি বলবে, আমি সত্যিটা বলছি, শুনুন। হিমাদ্রিপুরমে আমার মৃত্যুর ঘটনাটা পুরোপুরি আমারই সাজানো, আর এই কাজে আমাকে ভোলা সাহায্য না করলে ওই দুজন রামসুন্দর আর ডাক্তার আমাকে এমনিও মেরে ফেলতো। না 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 না, আমি কিছু জানি না। দাঁড়ান, আমাকে শেষ করতে দিন। হিমাদ্রিপুরমে যাওয়ার পরই আমার শরীর আরো খারাপ হয়ে পড়ে। সেখানকার একজন ডাক্তারকে দেখাই, উনি সব দেখে শুনে বলেন আমাকে ভুল ওষুধ দেওয়া হয়েছে। তখনই বুঝলাম আমাকে মেরে ফেলবার ষড়যন্ত্র চলছে, কিন্তু ঠিক বুঝতে পারলাম না এর পেছনে কার মাথা আছে। আমাকে ভুল ওষুধ দিতে বলেছে আপনার ভাই। একদম চুপ ডাক্তার, আপনি একজন মিথ্যেবাদী। আমি মিথ্যেবাদী? হ্যাঁ, আমি মিথ্যাবাদী? আপনার দাদাকে মারবার জন্য টাকা নিয়ে কে এসেছিল? আপনি না? কিন্তু আপনি তো টাকা নিতে অস্বীকার করে দেন। তাহলে কি? হ্যাঁ, এরকম জঘন্য কাজ করতে কেউ রাজি হবে না। আপনি তো তার থেকেও জঘন্য কাজ করেছেন ডাক্তার। জমিদার বাবু পুরোটা শেষ করুন। হ্যাঁ, যেখানে ছিলাম তারপর হঠাৎ মনে আসে আমি ডাক্তারকে বলেছিলাম আমার জীবন বীমার টাকাটা ওনাকে একটা হাসপাতাল তৈরি করার জন্য দেব। সেই টাকার লোভেই ডাক্তার আমাকে ভুল ওষুধ দিয়ে মেরে ফেলার সিদ্ধান্ত নিল না তো? একদম ভুল ধারণা আপনার জমিদার বাবু, একদম ভুল ধারণা। তাই নাকি? তাহলে রামসুন্দরের থেকে টাকা নিতে রাজি না হয়েও ভুল ওষুধের প্যাকেট ভোলার হাতে তুলে দিয়েছিলেন কেন বলুন? যাক, তাহলে আমি তো নির্দোষ প্রমাণ হলাম, তাই না? রামসুন্দর বাবু, আপনার হয়তো জানা নেই কাউকে মেরে ফেলার চক্রান্ত করাও একটা অপরাধ। ভাবুন তো বাটুল বাবু, আমি কি রকম পরিস্থিতির মধ্যে ছিলাম এতদিন। ওষুধ না খেয়ে যদি বেঁচেও থাকতাম, ওরা আমাকে মারবার চক্রান্ত চালিয়েই যেত। রাম, তুই যে এতটা নিচে নেমে যাবি ভাই, আমি ভাবতেও পারিনি। আমি চাই তোর উচিত শাস্তি হোক, তোর উচিত শাস্তি হোক। আমরা তো তোকে মানুষ করতে পারলাম না। জমিদার বাবু, আমি তো ভোলাকেই আপনার খুনি মনে করেছিলাম। তাও বটে,
ও না থাকলে আমার সাজানো জিনিসটাই বিগড়ে যেত। ওই তো সবাইকে রটিয়ে দিল আমার মৃত্যুর ঘটনাটা। আমার এত কাছের বলেই লোকে ওর কথা বিশ্বাস করে নিল, আর এই ডাক্তার আর রামও ভেবে নিল তাদের পথের কাঁটা সরে গেছে। দারুণ বুদ্ধি তো আপনার জমিদার বাবু। আর বিলাস বাবুকে আপনি আমার কাছে যেতে বলেছিলেন, তাই তো? একদম ঠিক ধরেছেন বান্টুল বাবু, আপনার ভরসাতেই তো জমিদার বাবু হিমাদ্রিপুরম থেকে এখানে সুন্দরগড়ে ফিরে আসেন। তবে বাঁটুল বাবু, আপনার সাহায্য না পেলে আমার একার পক্ষে আর ওই বিলাসের পক্ষে এমন দুজন জাঁদরেল অপরাধীকে ধরা শক্ত হতো। আমি জানতাম আপনি হিমাদ্রিপুরমে আসবেনই, কারণ পুলিশের কাছে আমি তো মৃত। আমার কথা কেনই বা শুনবে? আপনি নিশ্চিন্ত থাকুন জমিদার বাবু, পুলিশকে আমি অলরেডি সব বলেছি। আর এই প্রথম আমি এমন একটা কেস পেলাম যেখানে যে খুন হয়েছে সে নিজেই খুনিকে পাকড়াও করলো, আর আমরা শুধু তাকে সাহায্য করলাম। সত্যি এ এক বিরল কেস, কি তাই না? বাটুলদা, ডেকেছিলে? হ্যাঁ, জ্যাঠার সাথে বাজারে দেখা হয়েছিল। শুনলাম তোদের বাড়ির অবস্থা খুব শোচনীয়। তা তুই চাকরি করতে চাস না? না বাটুলদা, আমি একজন শিল্পী, চাকরি বাকরি আমার দ্বারা হবে না। তা সংসার চালানোর টাকাটা আসবে কিভাবে? ছবি এঁকেই। দেখো, একদিন আমার ছবি দেশে বিদেশে বিক্রি হবে, তখন আর কোনো অভাব থাকবে না আমাদের। আর এখন? জানি না। বুঝলাম। তাহলে আমি একটা খবর জানাই। তার আগে তুই বল, তুই পোর্ট্রেট আঁকতে পারিস তো? হ্যাঁ, পারি তো। মানে পোর্ট্রেট কি বাটুলদা? পোর্ট্রেট হলো এমন এক ধরনের ছবি যেখানে কোনো মানুষ বা কোনো কিছুর ডিটেইলিং থাকবে। ধর কোনো মানুষের মুখ আঁকা হচ্ছে, তাহলে তার চোখ, মুখ, কুঁচকে যাওয়া চামড়া বা নাকের নিচে তিল সব এমন ভাবেই আঁকা হবে যে ছবিটা দেখেই তুই লোকটাকে চিনতে পারবি। মানে লোকটার সঙ্গে হুবহু একই রকম ভাবে মিলে যাবে ছবিটা? একদম। হ্যাঁ হ্যাঁ, এখন যা বলছিলাম, হুগলির চাঁপাডাঙ্গার মিস্টার কালকেষ্ট প্রামাণিক তার নিজের পোর্ট্রেট আঁকানোর জন্য আর্টিস্ট খুঁজছেন। কাগজে বিজ্ঞাপন বেরিয়েছে আজ। আঁকতে পারলে নগদ 10,000 টাকা। 10,000? 10,000? আমি পারবো বাটুলদা। কবে যেতে হবে? আজই বেরিয়ে পড়ো, ঘন্টাখানেকের তো রাস্তা। তুমি আমায় এই যাত্রায় বাঁচালে বাটুলদা। বাড়িতে টাকার খুব দরকার। ছবি এঁকে টাকা আনতে পারলে বাবাও খুব খুশি হবেন। শুধু খুশি নয়, বরং বলো নিশ্চিন্ত হবেন। তোকে কিন্তু পারতেই হবে পরেশ, ভুলে যাস না। জ্যাঠাকে আমি আশ্বস্ত করেছি, বলেছি তুই একদিন নাম করা শিল্পী হবি। তুমি থাকতে আমাদের আর চিন্তা কি বলো? আমি যথাসাধ্য চেষ্টা করবো বাটুলদা। কি হে ছোকরা, নাম কি? আগে পরেশ দাস। পোর্ট্রেট এঁকেছো আগে? আগে হ্যাঁ। বেশ, পাশের ওই খাতায় নাম ঠিকানা লেখো। আগে আগেই বলে রাখি, ছবি পছন্দ হলে তবেই পয়সা, না হলে কিন্তু এক কানা করিও পাবে না। আমি আপ্রাণ চেষ্টা করব স্যার। আচ্ছা বলো দেখি, আমার বয়স কত? আগে আনুমানিক 60 বছর। কাছাকাছি গেছো। এখন আমি 65। আমার ঠাকুরদা ছিলেন জমিদার। সেই সব জমিদারির পাট অবশ্য এখন চুকে গেছে। তবে পয়সা আমারও কম নেই হে ছোকরা। গরিব থেকে বড় লোক হয়েছি তো তেলের ব্যবসা করে, বুঝেছো? আমি হলাম কালকেষ্ট পরমাণিক, এখন লাখপতি। আগে কি আগে আগে করছে বলো তো? তখন থেকে কাজটা যত সহজ ভাবছো ততটা সহজ নয় বাবু। 65 বছরকে কমিয়ে তোমাকে 25 করতে হবে ছবিতে, বুঝেছো? 65 বছরকে মানে এখনকার আপনাকে দেখে 25 বছর বয়সী আপনাকে আঁকতে হবে? ঠিক বুঝেছ। কত তাবর শিল্পী এলো আর গেল, কিন্তু এখনো অব্দি কেউ পারেনি। যদি তুমি পারো তো নগদ 10,000 টাকা, আর না পারলে এক কানা করিও নয়। মনে থাকে যেন শর্তটা। 65 বছর বয়সকে কমিয়ে
25 করে দিতে হবে। মানে ঠিক 25 বছর বয়সে আমি যেমনটি দেখতে ছিলাম। বলছিলাম আপনার 25 বছরের যদি কোনো ফটোগ্রাফ থাকে তো সুবিধা হতো আঁকতে। আমি তো বলেছিলাম বাবু, কাজটা মোটেই সহজ নয়। ওসব তো কিছু পাওয়া যাবে না। যা আঁকতে হবে তা এই এখনকার আমাকে দেখেই আঁকতে হবে। পারলে এখনই শুরু করো, না হলে মানে মানে কেটে পড়ো। আগে না না, আমি চেষ্টা করছি। আপনি তবে চেয়ারে গিয়ে বসুন, আমি শুরু করছি। করছো? হ্যাঁ? আচ্ছা আচ্ছা 25 বছর বয়সে আপনার কি গোঁফটা ছিল? মনে নেই। মানে ওই চশমাটা কি ছিল? তার আমি কি জানি বাবু, তুমি আঁকছো, তুমি ভাববে। অদ্ভুত আপনার বাবা, এখন যে কি করি। কি হে ছোকরা, কত দূরে গেলো? সবে তো শুরু স্যার, আপনি একটু শান্ত হয়ে বসুন। বসবো বলছো? এই তোমার আর কতক্ষণ লাগবে বাছা? সেই সকালে তো শুরু করেছো, দুপুর গড়িয়ে তো সন্ধে হতে চললো। তা তো লাগবেই স্যার, আপনার এখন 65, সেটাকে 25 বছর বয়সে নিয়ে যাচ্ছি শুধু অনুমানের ওপর। দেখুন তো 25 বছর আগে আপনি এমনই দেখতে ছিলেন কিনা। কই দেখি দেখি। এটা কে? আগে 25 বছরের আপনি? এই গরিব হারলিকলিকে ছেলেটা কোনোভাবেই আমি হতে পারি না। ছি 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 ছি। এইটা আমার ছবি হয়েছে? আমাকে দেখে তোমার এমন গরিব মনে হচ্ছে? কিন্তু 25 বছর বয়সে তো আপনি গরিব ছিলেন, আমি তাই ভেবে। চুপ চুপ, অত ভাগা আমার গোটা দিনটা মাটি করলো। দূর হ, দূর হ চোখের সামনে থেকে, দূর হ। স্যার আমি চেষ্টা করেছিলাম, যদি কিছু পারিশ্রমিক। কি? এক কানা করিও পাবি না তুই। তুই সারা জীবন চেষ্টাই করে যা, শিল্পী হতে পারবি না। যা যা এখনই বিদায় হ, বিদায় হ, না হলে। কিন্তু স্যার। পটলা, এই পটলা, ঘাট ধাক্কা দিয়ে এই বেটাকে বের করে দে তো। শোন শোনে ছোকরা, ছবি আঁকাটা তুই ছেড়ে দে, ওসব তোর দ্বারা হবে না। আরে পটলা শোন, এই ছবিটা ছবির ঘরের ডাস্টবিনটার মধ্যে ফেলে দিস। মেজাজটাই বিগড়ে দিলে। যাও হে বাবু যাও, তুমি বিদেয় হও দেখি এখন। এখন তুমি বলো বাটুলদা, কোনো ফটোগ্রাফ নেই, উনি নিজেও কিছু বলবেন না, আমায় তাও আঁকতে হবে। 65 বছরের মুখকে নাকি 25 বছরের করে তুলতে হবে। মানে এখন ওনাকে যেমন দেখতে তা দেখে 25 বছরের উনি কেমন দেখতে ছিলেন সেটা আঁকতে হবে? হ্যাঁ, এখন তুমি বলো বাটুলদা, তার উপর অত পরিশ্রম করে আঁকলাম, একটা টাকাও দিল না। লোকটা মনে হয় খুব কিপটে, তাই না বাটুলদা? হবে হয়তো, কিন্তু পরেশ, এরকম চ্যালেঞ্জ শিল্পীদের জীবনে আসেই, তার জন্য এত ভেঙে পড়ার কিছু নেই। তুই তো নিদেন পক্ষে চেষ্টাটা করেছিলি। ভেবেছিলাম বাটুলদা টাকাটা পেলে বাবার ওষুধগুলো কিনবো, নিজের সবকটা ছবি নিয়ে হল ভাড়া করে একটা এক্সিবিশন করব, সব ভেস্তে গেল গো। বাদ দে সব, তার চেয়ে আজ সন্ধেবেলা বরং টাউন হলে যাই সিনেমা দেখতে। সব সময় তোর শুধু সিনেমা সিনেমা। চুপ কর পরেশ, টাউন হলে ছবির একটা এক্সিবিশন আছে, দেখে আসি। তোর মনটা ভালো হওয়া দরকার, বুঝলি? কিরে, কি বুঝছিস? ভালোই এঁকেছে, তবে ছবিটায় আরো ডিটেলিং দিতে পারত। ওই দিকটা এত ভিড় কেন বলতো? হচ্ছে হয়তো কোনো ছবি নিয়ে মাতামাতি। আয় তো দেখি। বাহ, চমৎকার। ডিটেইলিং এর কথা বলছিলি না পরেশ? এই দেখ দেখ ডিটেইলিং, চোখ মুখ দিয়ে দারিদ্র যেন ঠিকরে বেরোচ্ছে ছেলেটার। কিন্তু বাটুলদা, এটা তো আমার আঁকা। তোর আঁকা? হ্যাঁ গো, কালকেষ্ট পরামানিকের যে ছবিটা সেদিন এঁকে দিয়ে এলাম, এটা সেটাই। দেখি দেখি, কিন্তু এখানে তো লেখা মিস্টার প্রামাণিক। কিরে পরেশ,
প্রামাণিক বাবুর মতো শিল্পীর পক্ষেই এমন ছবি আঁকা সম্ভব, কি বলেন? ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। আয় আমার সাথে। নমস্কার, বলছি ওই 13 নম্বর ছবিটার আর্টিস্টের সঙ্গে কথা বলা যায় একটু? কথা বলে লাভ হবে না, ওটা সোল্ড। 11 লাখ টাকায় বিক্রি হয়ে গেছে। তারপরেও আরো 7 জন কিনতে চেয়েছিলেন। 11 লাখ? হ্যাঁ, দেখতে হবে তো কার আঁকা। মিস্টার কালকেষ্ট প্রামাণিক প্রতিবার তার সংগ্রহশালা থেকে একটা করে মাস্টারপিস পাঠান, আর চোখ কান বুঝে প্রথম দিনই সেটা বিক্রি হয়ে যায়। খুবই ট্যালেন্টেড আর্টিস্ট মশাই। বুঝলাম। তিনি কি চাপাডাঙ্গার কালকেষ্ট প্রামাণিক? হ্যাঁ, ছবি আঁকার দুনিয়ায় ওই একজনই তো প্রামাণিক আছেন। বুঝলাম, চলে আয় পরেশ। বাটুলদা, লোকটা আমাকে এইভাবে ঠকিয়ে দিল গো। সেটাই তো মনে হচ্ছে। আচ্ছা পরেশ, তুই একটা কাজ করতে পারিস? বলো। মনে হচ্ছে একটা প্ল্যান খুঁজে পেয়েছি। কি? এই কিরে কিরে পটলা, কি দেখছিস তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে? তোর হাতে আবার কি? আমি গরিব মানুষ বাবু, আমি কি জানি, দরজার সামনে পড়েছিল, নিয়ে এলাম। এ তো একটা ছবি বলে মনে হচ্ছে। কই দেখি দেখি দেখি। বাবু, এসে সাক্ষাৎ আপনার মতো দেখতে, শুধু ড্রেসটা রাজাদের মতো, তাই না? গলায় আবার হীরের মালা। বাপরে, এতদিনে একটা মনের মতো ছবি পেয়েছি, বুঝেছিস পটলা? হ্যাঁ রে পটলা, ছবিটাকে দিয়ে গেল রে? কোন লোককে তো দেখি নাই বাবু, বলুন না, দোরগোড়ায় পড়েছিল। মানে শিল্পীর কোনো হদিশ নেই, মানে কোনো টাকা খসছে না আমার। পাওয়া যাচ্ছে না 11 লাখ টাকা, সাথে আবার একটা অসাধারণ ছবি। জয় মা, জয় মা, জয় মা। নমস্কার, এটা কি মিস্টার প্রামাণিকের বাড়ি? কে? আগে হ্যাঁ, আমি মিস্টার কালকেষ্ট প্রামাণিক। কি চাই? নমস্কার, আই এম আব্দুল্লাহ হামিম। ছবি কেনা আমার শখ। সেদিন টাউন হলে আপনার আঁকা ছবি দেখলাম, বড় ভালো লাগলো, তাই অ্যাড্রেস নিয়ে চলে এলাম আপনার কালেকশন দেখবো বলে। মানে আমি ছবি ভি কিনবে। আরে আসুন আসুন আসুন, বসুন বসুন বসুন। আরে আরে পটলা, এই শেখ বাবুর জন্য শরবত নিয়ে আয়। আজ তো লক্ষ্মী পিছুই ছাড়ছে না। জয় মা, জয় মা, জয় মা। বাবু, ছবিটা কোথায় রাখবো? বাহ 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 বাহ, চমৎকার। এটা তো আপনার পোর্ট্রেট, হুবহু আপনি আছেন। এতটা পারফেক্ট আঁকলেন কি করে? সাধনা স্যার, হ্যাঁ এই সাধনা, বহু বছরের সাধনা। আজই শেষ করেছি ছবিটা। আয়নায় নিজেকে দেখে দেখে আঁকতে হয়েছে কিনা, অনেক পরিশ্রম, বুঝলেন তো? আরে বাস, পোশাক তো সেই রাজাদের মতো, গোলায় আবার হিরের লোকেট। এটা কি অরিজিনাল? কহিনুর আছে কি? আগে একেবারে আসল। এ পোশাক তো আমার ঠাকুরদা পরতেন, আর ওই হীরের লকেটও আমাদের পূর্বপুরুষদের। বাবু চুপ, চুপ কর তুই, চুপ কর। আসলে স্যার, জমিদারি তো অনেক দিন হলো চলে গেছে, তাই আর এসব ব্যবহার করা হয় না। ওই শখে কখনো সখনো বের করে একটু পরি। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না। হিরেতে আমার কোনো ইন্টারেস্ট নাই। আমি ছবির ব্যবসা করি। তবে শুনুন, ওই টাউন হলের ছবিটার সাথে আপনার এই ছবির পোশাক মিশিয়ে একটা ছবি আঁকেন, তাতে যেন এই হীরের নেকলেসটাও থাকে। আমি 3 কোটি অব্দি দাম দিতে পারি। টাউন হলের ছবিটায় ওই গরিব 25 বছর বয়সের ছেলেটাকে, এই ছবিটায় আপনি যে পোশাক পরে আছেন সেটা,
চাপিয়ে এঁকে দিন। এটা তো আপনার যাকে বলে বাঁয়ে হাত কা খেল হবে। এই পটলা, আগে বলছিলাম কি যে এই ছবিটাই হবে না স্যার? বললাম তো, ওই মুখটা, ও গরিব ছেলেটার মুখটাই আমার চাই। আমি আপনাকে 3 দিন সময় দিলাম, আজ আসি। মনে রাখবেন 3 কোটি দিব। বাবু, আমি গরিব মানুষ, তাও একটা কথা বলি। কি? এবার কি হবে? এবার কি হবে? আদিক্ষেতা চত্ব সব। তা এখন ওভাবে হাঁ করে দাঁড়িয়ে না থেকে এই রেজিস্টার থেকে ওই কি যেন নরেশ না পরেশ কি ওই মানে শেষ দিনে ছবিটা যে ছোকরা এঁকেছিল তার ঠিকানাটা বের করে ওই ছোকরাকে ধরে নিয়ে আয়। মাটুলদা বাড়ি আছো? আরে পরেশ জি, আয় ভেতরে আয়। মিলে যাচ্ছে মাটুলদা, ওই কালকেষ্ট আমাকে ডেকেছে। হ্যাঁ, পাখি ফাঁদে পড়েছে। সবই বুঝলাম স্যার, কিন্তু আমি রিস্ক নিতে পারবো না। আর কিসের রিস্ক? হ্যাঁ, তুমি আগের বারের মতো আমার 25 বছর বয়সের ছবিটা আঁকবে, কিন্তু আমাকে এবার যেন এমন রাজার মতো দেখায়। দেখছো তো আমার এই ছবিটা? এমন রাজবেশ আমি 25 বছর বয়স থেকেই পড়তাম। ঠিক আছে স্যার, তাহলে ওই পোশাক পরিয়েই আপনাকে এবার আঁকবো, দেখি পারি কিনা। কিন্তু স্যার, যদি আসল পোশাক পরে বসেন আর যদি ওই কোহিনূর হীরের লকেটটা অরিজিনাল হয়, তবে কিন্তু ছবিতে তা একেবারে ফুটে উঠবে। দেখবেন আপনার মেজাজেও একটা রাজকীয় পরিবর্তন ঘটবে। মানে আসল পোশাক বা আসল হীরের লকেট? কেন স্যার, এ ছবি তো আপনারই, এ যে সব একদম অরিজিনাল, ছবি দেখলেই বোঝা যাচ্ছে। তাছাড়া আপনি তো বললেন স্যার 25 বছর বয়স থেকেই আপনি এসব পোশাক হিরে জহরত পরছেন। তাহলে না স্যার, অরিজিনাল পোশাকটা না পরলে আমি আর ছবি আঁকার রিস্ক নেব না। শেষে আপনার পছন্দ হবে না। না 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 না, মানে ঠিকই তো। তবে তবে ভাইয়া, তুমি কাল সকাল সকাল চলে এসো, কেমন? নিশ্চয়ই স্যার। বাবু, এবার কি হবে? আর কি হবে, দরকার বললে ধার করব। এই ব্যাংকে আমার এই বাড়িটাকে বন্ধক রাখবো। 3 কোটি, ভুলে যাস না। বলছি একবার দেখি কেমন হচ্ছে। বললাম না, ছবি শেষ না হওয়া পর্যন্ত দেখা যাবে না। আর এত কথা বললে আর নড়ানড়ি করলে ছবি কিন্তু খারাপ হয়ে যাবে, তখন কিন্তু আমায় দোষ দেবেন না। এই বাবা না 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 না, ছবি যেভাবেই হোক ভালো হতেই হবে। হ্যাঁ, এই কালোই আব্দুল্লাহ শেখ যেন মুগ্ধ হয়ে যায় দেখে। ভালো করে আঁকো, ভালো করে আঁকো পরেশ ভাই। তুমি তো জানোই এই রাজার বেশ কিনতে আমার ব্যাংক ফাঁকা হয়ে গেছে। সরকারি ব্যাংকে বাড়িও বন্ধক দিয়েছি। কাল ছবিটা বিক্রি না হলে আমাকে পথে বসতে হবে। সেই জন্যই তো বলছি, শান্ত হয়ে বসুন, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মুখে কুলুপ এঁটে বসলাম। উঠুন স্যার, স্যার স্যার উঠুন। কে কে? ও এসে গেছে, হয়ে গেছে। ছবি আঁকা শেষ, দেখবেন। আলবাত আলবাত। পছন্দ হয়নি? ঠাকুরদাকে মনে পড়ে গেল পরেশ ভাই। না, তোমায় আজ বলে রাখি, তুমি একদিন নাম করা চিত্রকর হবে, বুঝেছো? এই দেশে বিদেশে সব জায়গায় তোমার ডাক আসবে। থাক স্যার, এইসব বলে আর আমায় লজ্জা দেবেন না। যদি আমার পারিশ্রমিকটা... হ্যাঁ, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। এই নাও গতবারের 10,000 আর এবারের 40, তাহলে কত হলো? মোট 50,000। আগে বাবু, আগের দিনের লোকটা আসছে। এসে গেছে। তাড়াতাড়ি ভিতরে নিয়ে আয়। আর শোন, এই শরবত আনতে ভুলিস না যেন।
এই দেখুন শেখ স্যার, সারা রাত ধরে এঁকেছি বুঝলেন, কি কষ্ট কি কষ্ট। এটা আপনি এঁকেছেন? হ্যাঁ স্যার। কিন্তু ছবিটা তো আমি। তুমি চুপ করো তো হে ছোকরা। পছন্দ হয়েছে স্যার? হ্যাঁ তা হয়েছে বটে, কিন্তু কিন্তু কি স্যার, আপনি যেমনটা চেয়েছিলেন তেমনটাই তো আঁকা হয়েছে। বলছিলাম যে নিজের মুখটা আপনি ঠিকঠাক আঁকতে পারেননি মিস্টার পরামানিক। রাজবেশের সাথে মুখটা একেবারেই যাচ্ছে না, আগেরটার মতো ভালো হয়নি। না না না, একেবারেই না। এ ছবি আমি কিনবো না, এটা একদম ভালো হয়নি। কি বলছেন শেখ সাহেব? এরকম বলবেন না শেখ বাবু। আরে 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 ছোড় দিজিয়ে, আরে পাটা ছাড়ুন তো। স্যার আপনি ওই ছবিটা না কিনলে আমি পথে বসে যাব স্যার। ওই হিরে আর পোশাক কিনতে আমি আমার জমি বাড়ি সব বন্ধক দিয়েছি স্যার। হিরে কিনতে হয়েছে? তবে যে সেদিন বললেন ঠাকুরদা ঠাকুরদা, সে তো আমি কি বাটুল, তুমি? হ্যাঁ আমি বাটুল। আব্দাল্লা শেখের ছদ্মবেশ নিতে বাধ্য হয়েছিলাম কালকেষ্টবাবু। আপনি যেভাবে দেশের তরুণ শিল্পীদের দিয়ে ছবি আঁকিয়ে তারপর সেই ছবি নিজের নামে বিক্রি করে তাদের ভবিষ্যৎকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিলেন, তাতে আমায় বাধ্য হয়েই নাক গলাতে হলো। কারণ যার ছবি সেদিন টাউন হলে নিজের নামে বিক্রি করলেন 11 লাখ টাকায়, সে আমার ভাই পরেশ। কিরে পরেশ, কিছু বলবি? না মাটুলদা, তুমি বলো। সেদিন এক্সিবিশনে নিজের আঁকা ছবিটা পরেশ চিনতে পারে, আর তারপর দুঃখে অপমানে ভেঙে পড়ে। তখনই মাথায় আসে প্ল্যানটা। তাই ওকে দিয়ে রাজবেশ পরিহিত একটা ছবি আঁকিয়ে আপনার বাড়িতে রেখে যাই। তারপর আমি শেখের ছদ্মবেশে এসে আমায় পথে বসালো গো, আমার সব লুটে নিল। আমি এখন কোথায় যাব? মিস্টার কালকেষ্ট প্রামাণিক, অন্যের সম্মান, টাকা, প্রতিভা আত্মসাৎ করে নিজেকে বড় বানাতে গেলে এমনই হয়। ধর্মের কল বাতাসে নড়ে, কি তাই না? হা 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 হা।